আজকের গল্প লেখিকা সংযুক্তার কৃষ্ণকলি। কাল অফিসে একটা গেট টুগেদার আছে। সবাই যে যার বউকে আনবে, কিন্তু আমি যে কি করি কিছুতেই বুঝতে পারছি না। এই গেট টুগেদারগুলো একদম ভালো লাগে না। সবাই যে যার সুন্দরী বউদের নিয়ে অহংকারে ঘুরে বেড়ায়, আর আমি মুখ লুকিয়ে লুকিয়ে থাকি। আর ওই চন্দ্র বেটা আমাকে দেখতে পেলেই ধরে, কি গো বৌদি কই, আমাদেরকেও একটু দেখাও, শুধু ঘরে রেখে দিলে হবে? আমার যে কি জ্বালা, সে যদি ওরা বুঝতো তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। না গিয়েও উপায় নেই, আর গিয়েও রেহাই নেই। এসব হাজার কথা ভাবতে ভাবতে ঘরের মধ্যে পায়চারি করছি। হঠাৎ মা এসে বলল, কিরে, কি এত চিন্তা করছিস? মাকে আর এসব কথা কি বলবো, নিজেই পছন্দ করে বিয়ে করে এনেছি। সেই নিয়ে বাড়িতে একটু অশান্তিও সামলাতে হয়েছে। সেখানে এখন কি করে বলি যে ওকে আমার আর পছন্দ হচ্ছে না? বড্ড যেন কালো। বিয়ে বাড়িতেও সবাই যেন বলা বলি করছিল, শানুর পাশে মেয়েটা ভীষণ বেমানান। শানু যে কি দেখে পছন্দ করলো এমন মেয়েকে! অফিসের কিছু কলিগকে বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, তারা অবশ্য গিফট দিয়ে খেয়ে চলে গেছে। বউ কেমন সেই নিয়ে কোনো মন্তব্য করেনি। এটাও হতে পারে আমার সামনে বলেনি, আড়ালে বলেছে। নিজের মনে হওয়াকে একটু মানিয়ে নিয়েই চলার চেষ্টা করছিলাম। কিন্তু অফিসের সব থেকে কুৎসিত দেখতে ছেলেটা যখন সব থেকে সুন্দর ফর্সা একটা মেয়েকে বিয়ে করলো, তখন থেকে আমার ভীষণ একটা খারাপ লাগা শুরু হয়ে গেল। অদ্ভুত এক ধন্দে পড়ে গেলাম। কাউকে মনের কথা বলতেও পারছি না, আর বউকে যেন নিজের পাশে মানিয়েও নিতে পারছি না। দুদিন হলো সে বাপের বাড়ি গেছে, তাই একটু নিজের মতো করে থাকার সুবিধা পেয়েছি। বিয়ে করার পর থেকে মনে হচ্ছে ব্যাচেলার লাইফটাই ভালো ছিল। কেউ প্রশ্ন করার নেই, কেউ ডিস্টার্ব করার নেই। জীবনটাই কেমন যেন দম বন্ধ লাগতে লেগেছে বিয়ের পর থেকে। ঘর অন্ধকার করে শুয়েছিলাম, হঠাৎ ফোনটা বেজে ওঠাও যেন ভীষণ বিরক্তিকর মনে হলো। যে নামটা ভেসে উঠল স্ক্রিনে, তাকে দেখে বিরক্তি আরো দ্বিগুণ হয়ে গেল। একটুও ধরতে ইচ্ছা হলো না, কারণ ধরলেই সে ন্যাকা ন্যাকা প্রশ্নগুলো শুরু হবে। কিন্তু না ধরলে উপায় নেই, লাগাতার 15 বার ফোন করে ফেলবে, তাই অগত্যা ধরেই ফেললাম। বলো, কি গো, কখন বাড়ি ফিরলে? 8টা বেজে গেল, ফোন করনি, চিন্তা হচ্ছিল তো। না, এত চিন্তা করার কি আছে, চলেই আসবো ঠিক। বারে, চিন্তা হবে না। জানো, এখন আর বাপের বাড়ি থাকতে একটুও ভালো লাগছে না। কালই চলে যাব ভাবছি। মনে মনে ভাবলাম, মুশকিল করেছে। কাল চলে এলে আমার বাড়ি ফিরতে দেরি হলে হাজারটা প্রশ্ন শুরু হয়ে যাবে। অফিস গেট টুগেদার আছে শুনলে কেন নিয়ে যায়নি সেই নিয়েও প্রশ্নের উত্তর সামলাতে হবে। তাই বললাম, না না, এতদিন পর গেছো, থেকে এসো দুদিন। এখানে তো কিছু অসুবিধে হচ্ছে না। কেন, তুমি আমায় মিস করছো না বুঝি? মনে মনে ভাবলাম, মেয়েরা কি সবাই এত ন্যাকা হয়, নাকি এ একটু বেশিই বেশি? সামনে আর এসব কথা কি করে বলবো, তাই বললাম, হ্যাঁ সে তো করছি, তবু তোমার বাবা মায়ের কথাও তো ভাবতে হবে। আচ্ছা শোনো, একটা ফোন আসছে অফিসের, পরে কথা বলবো। বলেই ফোনটা কেটে দিলাম। আর সহ্য হচ্ছে না। ঘর অন্ধকার করে শুয়ে রইলাম। খুব রাগ হচ্ছে নিজের ওপর। কত ভালো ভালো দেখাশোনা এসেছিল পেপারের অ্যাড দেখে, কিন্তু তখন যেন কেমন সুন্দর মেয়েগুলোকে দেখে মনে হলো এদের খুব দেমাগ হবে সৌন্দর্যের। তাই রীতা শ্যামবর্ণা হলেও ওর পার্সোনালিটি দেখে বেশ ভালো লেগেছিল। বাড়ির লোকের সেভাবে ওকে পছন্দ হয়নি, কিন্তু তখন কেমন জেদ চেপে গেল। বিয়ে করলে একেই করব। বিয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গেল, চোখে রঙিন স্বপ্ন। কিন্তু বিয়ের পর থেকে স্বপ্নগুলো কেমন ফিকে হতে শুরু করলো। ফুলশয্যার রাতে যখন ওর বিবস্ত্র শরীরটা হাতের সামনে পেলাম, মোহাচ্ছন্ন হয়ে ঘনিষ্ঠ হলাম ঠিক কথা, কিন্তু ওরকম কালো চামড়ার আস্তরণে মোড়া ওই শরীরটা যেন টানলো না সেভাবে। তারপর বহুদিন আর ওর কাছে যেতে পারিনি সেভাবে। চারপাশের মেয়েগুলোকে দেখে কিরকম তুলনা কাজ করতে লাগলো। সবাইকে সুন্দর মনে হতে লাগলো ওর থেকে। কিন্তু মানুষ তো, কতদিন আর পারতাম এইভাবে নিজেকে দূরে রাখতে? আবার কাছে যাওয়া শুরু করলাম, কিন্তু কখনোই আলো জ্বেলে রাখতে পারি না। ওর অবশ্য কিছুতেই আপত্তি নেই, যা বলি সেটাই শুনে নেয়। সেটা একদিক থেকে যদিও ভালো লাগে।
তবু মাঝে মাঝে মনে হয় একটু যদি বাধা দিত তাহলে হয়তো ব্যাপারটা একটু বেশ থ্রিলিং হতো। এসব ডিপ্রেশনের কালো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম ভাঙল ফোনের আওয়াজে। প্রতুল ফোন করছে। প্রতুল আমার মাসতুতো ভাই। অনেক কিছু শেয়ার করতে পারি ওর সাথে। ফোন ধরেই বললাম, বল ভাই। কিরে, গলাটা এরকম লাগছে কেন? ঘুমাচ্ছিলি নাকি? হ্যাঁ, ওই আর কি। কাল অফিসে পার্টি আছে, সেই নিয়ে একটু চিন্তায় আছি। কেন, বৌদিকে নিয়ে যাবি কি ভাবছিস? ধুর, নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। ওকে নিয়ে গিয়ে আলাদাভাবে এম্বারেসড হওয়ার কোনোই ইচ্ছা নেই আমার। আচ্ছা শোনো, তোর মনে হচ্ছে না তুই কমপ্লেক্সন নিয়ে একটু বেশি অবসেসড হয়ে গেছিস? আজকাল এগুলো কি সত্যি ম্যাটার করে? ভাই শোন, জ্ঞান দিবি না। আমার মতো কালো মেয়ের সাথে শুতে হলে বুঝতিস কষ্টটা। কিরে সোনু, যা নয় তাই বলছিস। আমি তো জানি মন মিললে এসব কিছু ম্যাটার করে না। তুই যেন কিরকম একটা হয়ে যাচ্ছিস। লোকের কথা বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছিস। বিয়ে বাড়িতে ওরকম লোকে কিছু না কিছু নিয়ে বলেই থাকে। তাই বলে ওগুলোকে অত গুরুত্ব দিলে চলে? ওসব জানি না। আমার পোষাচ্ছে না, ব্যাস। অসহ্য লাগছে এক একটা রাত। ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমি। ভাবছি ডিভোর্স দিয়ে দেব। ধুর, তোর মাথা ঠিক নেই। এখন বড্ড একরকম ভাবে ভাবছিস। বৌদিকে বোঝ। দুজন দুজনকে একটু সময় দে। হানিমুনটাও তো যাসনি এখনো। কয়েকদিন ঘুরে আয়, দেখবি বেটার লাগবে। বুঝলি? দেখ, আমি বেশি কিছু বুঝি না, তবু এটুকু মনে হয় বিয়ে মানে শুধু বিছানার সঙ্গী নয়, সারা জীবনের সঙ্গী। সে তোর সুখ দুঃখে কতটা সাথে থাকছে সেটা ইম্পর্টেন্ট। সে তোর পাশে থাকবে, তুই তোর পাশে থাকবি, তবেই তো হবে। ধুর বাল, তোর জ্ঞান তোর পকেটে রাখ। আমার ভালো লাগছে না। বলেই ফোন কেটে দিলাম। এই জন্য শালা লোককে দুঃখের কথা বলতে নেই। যাকে দেখো সেই অমনি জ্ঞান বিতরণ করতে চলে আসে। ডিসগাস্টিং। রাতে খেতে বসে মায়ের সাথে টুকটাক কথা হয়। বাবার সাথে তেমন হয় না, কারণ বাবা ৯টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। মা আমার জন্য অপেক্ষা করে। রীতা থাকলে সেও অবশ্য করে। কিন্তু তখন যেন আমি কোনো কথা খুঁজে পাই না। আজ মা শুরু করলো, কিরে, কিছু হয়েছে নাকি অফিসে? এসে থেকে বড্ড মুখ শুকনো করে বসে আছিস। না, তেমন কিছু না। কাল পার্টি আছে অফিসে, সেই নিয়েই একটু ভাবছিলাম আর কি। এই নিয়ে আবার ভাবার কি আছে? না, ওই সবাই বউকে নিয়ে যায় এটাতে। ওকে তাহলে ডেকে নিতে পারতিস তো। না না, ঠিক আছে, আমি সে ম্যানেজ করে নেব। কি দেখে যে মেয়েটাকে বিয়ে করলি জানি না। যেমন গায়ের রং, তেমন কাজের ধরন, কোনোটাই পরিষ্কার না। কিছু করলো নাকি? কি আবার? সেদিন বাপের বাড়ি যাবার আগে তোর বাবাকে ফল কেটে দিয়েছিল। আমি আর ওদিকে তাকাইনি। কাল দেখি খোসাগুলো সব ওখানেই পড়ে আছে। কত পোকা, দেখেই অবস্থা খারাপ হয়ে গেল। আমি আর এসব কি বলবো, এমনি জ্বলছি নিজের জ্বালায়। বললাম, ও বুঝলাম মায়েরও ওকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তাই আমার রেসপন্স করা না করায় নজর না দিয়ে বলল, তোর বাবাকে দিয়ে কাঁচা হলুদ এনে বেটে মাখতে বললাম। দুদিন মাখলো, তারপর আর পাত্তা নেই। একটু ওখানে গিয়ে মাখলে তো কাজ দিত। নিজের মা তো কোনো যত্ন নেয়নি। আমি নিচ্ছি, তাও মেয়ের পাত্তা নেই। ওসব করে কি হবে মা? যা হোক, কিছু তো হবে। যতটা ঘষে মেজে চকচকে করা যায় আর কি। আমার আর কিছু বলতে ইচ্ছে হলো না। মা নিজের মতো করে ওর রং ফর্সা করার কথা ভাবছে, আর আমি পালানোর কথা ভাবছি। হানিমুন যাবে না ছাই। আমি সত্যিই ডিভোর্স দিয়ে দেব। এরকম করে হয় নাকি? রাতে আবার রিতার ফোন এলো। মনে হলো চেঁচিয়ে বলে দিই, কদিন একটু শান্তিতে থাকতে দাও তো। কিন্তু তারপর ধরেই নিলাম। আদুরে গলায় রিতা বলল, সেই পুরনো দিনের কথা মনে পড়ছে জানো, যখন দেখাশোনা মেটার পর আমরা আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম। ঠিক সেরকম। মনে মনে ভাবলাম, সত্যি তখন রিতার গলা, ওর অভিমান, সব কত ভালো লাগতো। ফোনে যখন ও প্রথম আই লাভ ইউ বলেছিল, তখনও কিরকম রোমাঞ্চ লাগছিল। তাহলে এখন কেন সেগুলো কিছু খুঁজে পাচ্ছি না? ওর ঠোঁটটা কত আকর্ষণীয় লাগতো তখন। তাহলে এখন কেন আর সেরকম
মনে হয় না। কিছুতেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলাম না। কোনো রকমে রিতাকে পাশ কাটিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, খুব ফ্রেশ লাগলো। দারুণ এক স্বপ্ন দেখে উঠলাম। এক মেয়েকে দেখলাম, কি অপূর্ব তার শারীরিক গঠন, লাবণ্যময়ী। আমাকে নিজের দিকে ডাকছিল, আর আমি ছুটে যাচ্ছিলাম ওর দিকে। কিন্তু খুব কাছে গিয়েও ধরতে পারলাম না ওকে। কিন্তু ভীষণ ভালো লাগলো। সেই স্বপ্নের আবেশেই সারাদিন ফুরফুরে মেজাজে কাটিয়ে বিকেলের দিকে রেডি হয়ে গেলাম অফিসের জন্য। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমাদের বিয়ের ছবিটা চোখে পড়তে হঠাৎ মনে হলো, স্বপ্নে দেখা মেয়েটার ফিগার তো অনেকটা রিতার মতোই ছিল। তাহলে কি আমি রিতাকেই দেখলাম? কিন্তু ওকে তো এত অ্যাট্রাকটিভ লাগে না। তাহলে স্বপ্নে দেখা মেয়েটাকে কেন লাগলো? আবার একটা ঘোরের মাঝে অফিস গেলাম। ছাদের অংশে পার্টির জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব দিক খুব সুন্দর লাগছে। সবাই যে যার বউকে নিয়ে এসেছে, কথা বলছে, ছবি তুলছে। আমি বিবাহিত দল থেকে ব্যাচেলার দলে দাঁড়িয়ে আছি আর গলা ভেজাচ্ছি। টুকটাক গান হচ্ছে, কেউ স্ট্যান্ড আপ কমেডি করছে। মোটামুটি এগুলো বোরিংই লাগে। যা হওয়ার হচ্ছে, আমার কোনো আগ্রহ নেই। দেখি চন্দ্র একটু বেসামাল পায়ে আমার দিকে এগোচ্ছে। মনে হলো পালাই এবার। কিন্তু ডিনার শুরু হতে দেরি, খাওয়া দাওয়া না করে বেরোনোর কোনো মানে নেই। তাই দাঁড়িয়ে গেলাম। চন্দ্র এসেই শুরু করলো, আরে প্রীতম, একা নাকি? বেটার হাফ কই? না, সে আসেনি। এত লুকোচুরি কেন প্রীতম বাবু? একটু আনলে তো আমরাও একটু পরিচয় করতে পারি। আপনারই বা এত আগ্রহ কিসের মশাই? আরও তো অনেকের বউ এনেছে, যান না তাদের কাছে। একটু রেগেই বললাম কথাগুলো। সবাই দেখলাম আমার দিকে দেখছে। বিরক্ত হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সমাজ যেন আমাকে বহিষ্কার করে দিতে চাইছে মনে হচ্ছে। ভাবলাম খাওয়া অবধি আর অপেক্ষা করে লাভ নেই, বেরিয়ে যাই। কিছুক্ষণের মধ্যে দমকা হাওয়ার সাথে একটা গানের কলি ভেসে এলো। अजीब दास्ताना है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिल है कौन सी, ना वो समझ सके ना हम। কি দারুণ গলাটা! হালকা হাওয়ার সাথে যেন একরাশ মুগ্ধতা এনে দিল। বিরক্তি ভাবটা কেটে গেল। এমন মিষ্টি গলার মানুষটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে। মনে হলো গিয়ে একটু দেখি অন্তত। অন্তত আজকের সন্ধেটা ভালো লাগায় ভরে উঠুক। হলে ফিরে দেখলাম এক অদ্ভুত মায়াবী পরিবেশ চারিদিকে। হালকা লাল নীল আলোর আভা। সবার হাতে ড্রিঙ্কের গ্লাস, আর সবাই হালকা দুলে গানটা উপভোগ করছে। ভদ্রমহিলা সুরের মূর্ছনায় সবাইকে সুন্দর করে বেঁধে রেখেছে বেশ। কিন্তু স্টেজ মতো জায়গাটাও একই রকম আলো। তাই ওনাকে ঠিক মতো দেখা যাচ্ছে না। তাই ভাবলাম গান শেষ হওয়ার পরেই না হয় এই সুন্দর কণ্ঠের অধিকারীকে দেখব। বেশ কিছুক্ষণ হারিয়ে গেলাম সুরের জাদুতে। গান শেষ হওয়ার পর হাততালিতে ভরে গেল সব। সবাই বাহবা দিতে লাগলো ওনাকে। কিন্তু আলো জ্বলে ওঠার পর আমি যেভাবে অবাক হলাম, সেভাবে আর কেউ হলো না। স্টেজে এক্ষুনি যে সুন্দর গান গাইলো, সে আর কেউ না, রিতা, আমার স্ত্রী। আমি ঠিক কি করব বুঝে উঠতে পারলাম না। স্টেজ থেকে নেমে রিতার চোখ আমাকে খুঁজছে, বুঝতে পারলাম। কিন্তু ও এখানে কি করে এলো? আমি বা এখন কি করি? এসব না বুঝতে পেরে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখি প্রতুল আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারপর বলল, কিরে, ঘরের বউকে অন্য রূপে কেমন লাগলো? এবার আস্তে আস্তে আমার সব হিসেব মিলছে। প্রতুল আমাদের অফিসেরই অন্য ব্রাঞ্চে আছে। স্যারের স্পেশাল পার্সন হিসেবে সেখানের অনেকেই আজ এসেছে। সেই সূত্রে প্রতুল রিতাকে এখানে এনেছে। কিন্তু তাই বলে এতটা চমক রিতার মধ্যে আছে, এ তো আমি কল্পনাই করিনি। আজ সবার মাঝেও রিতা যেন অনন্যা রূপে ধরা দিচ্ছে। যেমন লাবণ্যময়ী, তেমনই রূপসী লাগছে। প্রতুলকে কিছু বলার আগেই রিতা আমাকে দেখে এগিয়ে এসে বলল, কখন থেকে তোমায় খুঁজছি। এরা এমন আলো করে রেখেছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। প্রতুল বলল, সব সময় আলো না থাকাই ভালো, বুঝলে বৌদি? অনেক সময় অন্ধকার যতটা স্বচ্ছতা আনতে পারে, আলো ততটা আনতে পারে না। রিতা ওর কথা শুনে আমাকে বলল, ওর বিয়ে দিতে হবে বুঝলে, খুব দার্শনিক হয়ে উঠেছে। আমি অল্প হেসে বললাম, সেটা ঠিক, আমার থেকে একটু ছোট হয়তো, কিন্তু অনেকটা বেশি ম্যাচিওর। প্রতুল হেসে বলল, থাক বাবা, দুজনে মিলে আর প্রশংসা করতে শুরু করিস না। আমার কাজ হয়ে গেছে, আমি চললাম। প্রতুল বেরিয়ে যেতে উদ্যত হলে রিতাকে একটু দাঁড়াতে বলে ওর কাছে গিয়ে বললাম, কি করে করলি এত কিছু?
সেটা ইম্পর্ট্যান্ট নয় সোনু। ইম্পর্ট্যান্ট হলো আজ তোর চোখে ওর জন্য যে ভালোবাসা দেখলাম সেটা। অন্যের কথায় নিজের ভালোবাসাকে ছোট করে দেখিস না। ওকে দেখে এসেছিলি যখন, তোর চোখে মুখে যে খুশি দেখেছিলাম, আজ আবার সেটা দেখলাম। তাই ওটাকে আর হারিয়ে যেতে দিস না। বৌদি আমাদের খুব গুণী, আর শুধু তাই নয়, যথেষ্ট সুন্দরী, বুঝলি? তবে এবার তুই বৌদির কাছে না গেলে চন্দ্রবাবু কিন্তু হাত বদল করে নিতে পারে, হা হা। প্রতুল হাসতে হাসতে বেরিয়ে গেল। ঘুরে দেখি চন্দ্র রিতার কাছে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু রিতার চোখ আমাকেই খুঁজছে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে রিতার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে চন্দ্রকে বললাম, আমার স্ত্রীর সাথে পরিচয় হয়েছে তো চন্দ্রবাবু? হ্যাঁ, মানে আপনার স্ত্রী তো দারুণ গুণী। তাই লুকিয়ে রেখেছিলেন নাকি? ধরে নিন তাই। এই বলে রিতার হাতটা শক্ত করে ধরে ওখান থেকে বেরিয়ে এলাম। নিজের নিজ মানসিকতার জন্য আজ নিজের ওপর লজ্জা হচ্ছে। আমার বউ যেমনই হোক অন্যের নজরে, সে আমার স্ত্রী, তাই সে সুন্দর। আজ মনের সাথে সব লুকোচুরির অবসান ঘটল। আজ থেকে শুরু হলো নতুন সকাল, ভালোবাসার এক নতুন অধ্যায় আমার কৃষ্ণকলির সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? তাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন এই চ্যানেলে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।